আমি ফুটবলের লোক, ফুটবলের প্রতি আমার আলাদা দুর্বলতা রয়েছে। আমি এখনো যে আমার ছেলে পাশে বসে আছে, খেলা মানে হলেই, ফুটবল হলেই আমরা মাঠে যাওয়ার চেষ্টা করি। সো আমরা দীর্ঘদিন ধরে সেই 2003 সালে সাব চ্যাম্পিয়ন হয়েছে। আমার নিজের একটা আফসোস রয়েছে যে 2010 সালে লাস্ট সাব গেমস চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপরে কিন্তু বাংলাদেশের কোনো ফুটবলে কোনো সাফল্য নেই। শুধু আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলেছে, মেয়েদের দ্বারা অনেক সাফল্য আমরা পেয়েছি। সো আই হোপ যে আমিও আপনাদের সাথে আশাবাদী যে আগামীর যে সাফ, সেই সাফে যাতে ভালো কিছু করতে পারি, এবং সেই সাফে ভালো কিছু করার জন্য আমার সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা যা করণীয় আছে সর্বোচ্চটুকু আমরা করব। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আপনাদের সবাইকে নিয়ে এটা করতে চাই ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে ক্রীড়া নীতিমালার একটি অংশ আমার কাছে রয়েছে। আমি এগুলো দীর্ঘদিন ধরে স্টাডি করছি। আমাদের যেখানে যেখানে নীতিমালা পরিবর্তন করতে হবে সেটা আমরা করবো, সেটা আলোচনা ভিত্তিতে করবো। সো আজকে একদিনে যদি সব করে ফেলে তাহলে বাকি দিন কি করবো আমি? আমি একদম জিরো টলারেন্স দিয়ে দুর্নীতির লাগাম টানবো, এটা নিয়ে কোনো ডাউট ফ্রি করার কোনো কারণ নাই। আমি যেহেতু বলেছি যে আপনারা আমার সহকর্মী হিসেবে কাজ করবেন, আপনারা আমাকে যেখানে যে তথ্যগত পান, যেখানে অনিয়ম হয়েছে সেটা আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিয়ে জিরো টলারেন্স দিয়ে সেটাকে দমন করার চেষ্টা করবো, এবং ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইয়েস নাইম, আমরা খুব দুঃখের সঙ্গে আসলে আজকে আপনাকে এই প্রশ্নটা করতে হচ্ছে। যদি আপনার প্রথম দিন আরো ভালো প্রশ্ন করতে পারলে ভালো লাগতো। প্লিজ বলেন। এখানে অনেক ক্রিকেট সাংবাদিক আছেন। আমরা আজকে আপনার এখানে আসার আগে আজকে সারাদিন মিরপুরের গেটে 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। দুঃখের সঙ্গে বলছি, আমরা ওয়াশরুমে যেতে পারি না, পানি খেতে পারি না, আমাদের জন্য যে লাউঞ্জটা আছে সেখানে যেতে পারি না, পুরো গেট বন্ধ। আমার কথা হচ্ছে, আমরা এমন কি অপরাধ করলাম যার কারণে আসলে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না? আপনার স্টেটমেন্টটা খুব বেশি দরকার, তাতে করে আমরা আগামীকাল থেকে এই স্টেটমেন্টটা দেখিয়ে আমরা বিসিবিতে প্রবেশ করবো এবং আমাদের কাজটা আমরা ঠিকমতো করার চেষ্টা করবো। আপনি এটা নিয়ে আসলে কি মানে বলার কি আছে, আপনি আসলে কি বলতে চান? আমি আসলে নিজেই জানি না যে কেন আপনাদেরকে ঢুকতে দেয় না, এটা আমার নিজেরই নলেজ নেই। বাট আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি, আগামীকাল থেকে আপনারা স্টেডিয়ামে যাবেন, আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করবেন, এবং সেখানে কেউ বাধা প্রদান করবে না। কারণ আমি না, আমরা দীর্ঘ সেই ছোটবেলা থেকে আমি যখন খেলাধুলা করেছি, সাংবাদিকরা হচ্ছে খেলোয়াড়দের প্রাণ। কারণ সাংবাদিকদের মাধ্যমে কিন্তু একটি খেলোয়াড়কে উৎসাহিত করা, যে ভালো খেলে তার কি উৎসাহিত করা, যে খারাপ খেলে তাকে সমালোচনা করা, সবকিছু কিন্তু আমরা মেনে নিয়ে কিন্তু আমরা খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খেলে এসেছি। তো আপনারা যারা ক্রীড়া সাংবাদিক, আপনারা যদি চোখে না দেখে যদি কিছু লিখতে না পারেন, তাহলে সেই খেলাটি সম্পর্কে আপনারা কিভাবে মন্তব্য করবেন? তো আমার কাছে মনে হয় আমি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের যিনি এখন আমি দেখবো যে কে আছে তাকে বলে দিব। আমি সিওকে বলে দিচ্ছি যাতে কালকে থেকে আপনাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা ক্রিকেট বোর্ডে যাবেন, এটি আপনাদের এই প্রতিষ্ঠান, আপনারা স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে কাজ করবেন, সেখানে আপনাদেরকে কেউ বাধা প্রদান করবে না। এবং আমিও আপনাদের কাছ থেকে আশা করব যে আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছ থেকেও কিন্তু সার্বিক সহযোগিতা আমি চাই। একজন সাবেক ক্যাপ্টেন, আপনি ফুটবলার, বাট আমি যতটুকু জানি আপনি ক্রিকেট খেলেছেন, নির্মাণ ক্রিকেটও খেলেছেন আপনি একটা সময়, কিপিং করতেন, ব্যাটিং করতেন, সবই জানি গল্প। এখন যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে একজন সাবেক ক্যাপ্টেন, সাবেক ক্রিকেটার, তাকে ভারতের পরীক্ষিত দালাল বলে একজন পরিচালক আসলে কমেন্টস করেছিলেন। এরকম অনেক পরিচালক অনেক টাকা টাইপের কিছু বক্তব্য দিয়েছেন। আমার কথা হচ্ছে এই বোর্ডে যারা আছে, অনেকে বলছে অনেক ধরনের কথাবার্তাই হচ্ছে, এই বোর্ডটার জন্য বা যারা আসলে এই ধরনের কথাগুলো বলছেন, এগুলোর বিরুদ্ধে আসলে কোনো ধরনের অ্যাকশনে বাইরের বিচার জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করবেন। ডেফিনেটলি, আমি তো বলেছি প্রত্যেকটা সেক্টরকে আমরা জবাবদিহিতার ভিতরে আনবো, এবং আমরা বিগত সময় কি ঘটেছে সেগুলো আলোচনার মাধ্যমে, আমি তো আস্তে আস্তে করে আপনাদের মুখ থেকে শুনছি, আমাকে একটু সময় দেন, সেই সময়গুলোর মাধ্যমে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে যে বিভিন্ন সময় যে আলোচনা সমালোচনা হয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে সমাধান করবো। বাট সবাইকে জবাবদিহিতার ভিতরে থাকতে হবে। কেউ চাইলেই বেফাস কথা বলে আমাদের ক্রিকেটারদের ইমেজ বা কিংবা কোনো ক্রীড়া সংগঠকের ইমেজ যাতে কেউ নষ্ট না করে, সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ওয়েল, আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমার স্পোর্টস নিয়ে দীর্ঘদিন ধরেই কথা হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু কর্ম পরিকল্পনা করেছি, এবং সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা
আগামী ক্রীড়াঙ্গনকে নিয়ে একটি পরিকল্পনা করেছি, যেটি আপনি ইতিমধ্যে হয়তো বা লিফলেটটি দেখেছেন বা আমাদের পরিকল্পনা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। তো সেটি আমরা প্রত্যেকটা যে পরিকল্পনা করেছি সেটা আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবো, বাট সেটার জন্য আমাদেরকে সময় দিতে হবে। আমরা একটি একটি করে আমরা সেটিকে শেষ করতে চাই। যেটি প্রথমেই আমি কাজ করতে চাই যে খেলোয়াড়দেরকে মানে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, সেটিকে আমি প্রথম স্টেপে কাজ করতে চাই, এবং সেটি করার পরে পর্যায়ক্রমে আমাদের যেই যেই মানে প্রায়োরিটি বেসে যেটা দরকার সেটাকে আমরা ইনশাল্লাহ সম্পন্ন করবো। ডেফিনেটলি আমি তো মনে করি যে আমি যেহেতু একজন স্পোর্টসম্যান, খেলাধুলা থেকে কিন্তু আমি এখানে উঠে এসেছি, এবং আমার রাজনীতি পরিচয়ের পাশাপাশি কিন্তু খেলাধুলার পরিচয়টাও কিন্তু আমাকে অনেক বেশি সমৃদ্ধশালী করেছে। যাই হোক, যে আপনারা যারা রয়েছেন ক্রীড়া সাংবাদিক, আমার যারা ক্রীড়া সংগঠক বা ক্রীড়াবিদ যারা রয়েছেন, এবং এদেশের আপামর সাধারণ মানুষ যারা খেলাধুলাকে পছন্দ করে, আমি সকলের মতামতকে গুরুত্ব দিয়েই আমি আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি দায়িত্বশীল জায়গায় দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনার এই সরকার কি ওই না, ডেফিনেটলি তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেটা আমরা আলোচনা করব, আমরা যাচাই বাছাই করবো। যদি ভালো কোনো সিদ্ধান্ত থাকে ডেফিনেটলি আমরা সেটাকে ধরে আগাবো। সেখানে আমরা একদম নিরপেক্ষভাবে কাজ করতে চাই। অলরেডি বলেছি আমি যে আমরা চাই যে রাষ্ট্রীয় যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই যে সাকিব মাশরাফিরা যাতে আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। এই জায়গাটাতে আমরা অবশ্যই অত্যন্ত নমনীয়ভাবে সহনশীলভাবে এই জায়গাটাকে আমরা প্রাধান্য দিতে চাই, এবং আমি মনে করি যে তামিম ইকবালও দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে সে খেলেছে। তামিম ইকবালেরও কিছু বিষয় রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে অবগত রয়েছি। তো সবকিছু মিলিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আগে ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে, যেহেতু এখানে আইসিসির একটি বিষয় রয়েছে, আমরা আলোচনার ভিত্তিতে এইভাবে কিভাবে করা যায় সেটি আলোচনার ভিত্তিতে আমরা প্রায়োরিটি বেসে সেটাকে আমরা ওইভাবে এগিয়ে যেতে চাই। জাতীয় স্টেডিয়াম যেটা আসলে এখানে দীর্ঘদিন গোলপুর সামনে ছিল, সেই অবকাঠামো আমাদের কোনো অবকাঠামো নেই। সেটা যদি দেখেন এখান থেকে যে দোকান ভাড়া আসে যেটা ইউটিলাইজ হয় না, সরকার যে টাকাটা পায় সেটা দেখা যাচ্ছে যে সেই টাকা 1 লাখ 2 লাখ 3 লাখ 20 লাখ এরকম একটা দোকানে দাম, কিন্তু সরকার খুব কম পাচ্ছে। কিন্তু আমরা দেখছিলাম এখানে আসলে দিয়েছে কিন্তু তাদের সেটা বেশি ফলপ্রসূ হয়নি। জায়গায় প্লেয়াররা হাঁটতে পারে না, মাদক কিছু রাখতে পারি নানান ধরনের অপকর্ম সেই জায়গায় হয়। প্লেয়াররা সেখানে যে হাঁটতে যেতে যাবে একদমই মানে পরিবেশ নাই। অনেক ফেডারেশন তো মানে চুরিও হয়, বিকেল দুপুরে গেলে জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এমন অবস্থা। সেই জায়গা থেকে আসলে এই অবকাঠামোটা আসলে এই অবকাঠামো আয় পাওয়া যায় কিংবা সুবিধা দেওয়া যায় কিনা আমি একটু বলি। আমরা ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশটি, এই পরিবেশটিকে কিভাবে মানে ভালো করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা উদ্যোগ নিব নিশ্চয়ই। কারণ আমরা চাই যে খেলাধুলার এরিয়াতে যদি মাদক থাকে সেটা আসলে খেলাধুলার সাথে যায় না। খেলাধুলা মানেই হচ্ছে মাদক মুক্ত সমাজ গড়া। তো সেখানে আমরা আমাদের স্টেডিয়ামের আশেপাশের পরিবেশকে এখানে সংশ্লিষ্ট যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে আমরা সেই সমস্যাগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ সমাধান করবো। একদিনে সব সমাধান হবে না। ডেফিনেটলি আমি তো বলেছি ইতিমধ্যে যে আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আগামী রাজনীতিতে যেভাবে গুণগত পরিবর্তন আনতে চাই, ঠিক সেইভাবে আমরা চাই যে আমাদের ক্রীড়া সাংবাদিক, আমাদের ক্রীড়াবিদ এবং আমাদের ক্রীড়া সংগঠক এবং সাধারণ মানুষ যারা রয়েছে, খেলাধুলাকে যারা পছন্দ করে, সবাইকে নিয়ে একটি খেলাধুলার একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমাদের আগামী বাংলাদেশ।